মল্লারের ব্যাপারে আসল সত্যি জেনে চমকে গেল ওম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ওম তো কথা বলতে থাকে বাড়ির সবার সাথে। ওমকে নিয়ে এসেছে শ্রাবণ। ওম তখন বলে, বিশ্বাস করো শ্রাবণ, আজ যে আমি কি খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। আজ আমার দারুণ আনন্দ হচ্ছে। তুমি একদিকে জিতেছো, আরেকদিকে আমি জেল থেকে বেরিয়েছি। এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। তখনই শ্রাবণ বলে, আপনাকে যে জেল থেকে বেরোতেই হতো, আপনি যেই অন্যায়টা করেননি সেটা কেন সহ্য করবেন বলুন তো? কিসের জন্য? আপনাকে জেল থেকে বার করার সমস্ত চেষ্টা আমি করেছি। এরপরেই দাদু বলে, যাক, আর তাহলে আমাদের পরিবারে কোনো সমস্যা নেই। আশা করি আর কোনো সমস্যা আসবেও না। সমস্ত সমস্যার অবসান হয়ে গেছে। কিন্তু নাতিবাবু, এই যে আমার নাতবউ এত বড় একটা প্রাইজ জিতেছে, এখানে তো আমাদের একটা আনন্দ হৈহুল্লোড় করা উচিত, তাই না? আর তখনই রোহিণী বলে, এটা কিন্তু দাদুভাই একদম ঠিক কথা বলেছে। আমরা যদি অনুষ্ঠানটা না করি তাহলে কি করে হবে? ওম তখন বলে, কে বলেছে করবো না? আরে সমস্ত অনুষ্ঠান হবে। এই যে আমি চলে এসেছি বাড়িতে, এবারেই দেখ না কত আনন্দ হয়। এর মধ্যেই রোহিণী তখন বলে, সত্যি কথা বলতে গেলে আজকের দিনটা অনেক বেশি আনন্দের, আর আমার কিন্তু ভালোও লাগছে, কারণ এতদিন পর বাড়িতে একটা উৎসব হতে চলেছে। ভেঙ্কি তখন বলে, ব্রো, তাহলে বাড়িটা সাজানোর দায়িত্ব নিয়ে নি। তখনই ওম বলে, শুধু বাড়ি সাজানো? আরও অনেক অনেক কাজ আছে রে ভেঙ্কি, সব কিছু টাইমলি কিন্তু করতে হবে। ভেঙ্কি তখন বলে, নিশ্চয়ই নিশ্চয়ই করব, কেন করব না। আর সব থেকে বড় কথা হচ্ছে তুই চলে এসেছিস, আমার আর কোনো চিন্তা নেই। দাদু তখন বলে, আমি তো ভাবছিলাম এটাই, যে আমার নাতিবাবুকে কখন ছাড়াতে পারবো, কারণ নাতিবাবু জেলের মধ্যে অনেক কষ্ট পেয়েছে। বিনা দোষে হিসাব মতন একটা রাত ওকে জেলে কাটাতে হয়েছে। এর মধ্যেই শ্রাবণ তখন বলে, আমি জানি মিস্টার ঘোষ যখন আমার পাশে ছিল না, তখন থেকেই আমার মনের ভেতরটা কেমন যেন করছিল। এখন মিস্টার ঘোষ চলে এসেছে বাড়িতে, আমারও আর কোনো চিন্তা নেই। সানায়া তখন বলে, বৌদিভাইয়ের উইনিং মুভমেন্টটা তো আমরা দেখতেই পারিনি, ওটা কিন্তু একবার দেখলে হয়। ওম তখন বলে, নিশ্চয়ই দেখবো। আমি তো ভেবেছিলাম আমি সামনে থেকেই সবটা দেখবো, কিন্তু আমার কপালে বোধহয় সেটা ছিল না। রোহিণী বলে, তাতে কি হয়েছে? আরে তুই একটু বেশি চিন্তা করছিস সব কিছুতে। এত চিন্তা করার কোনো দরকার নেই, আবার দেখবি সব ঠিক হয়ে যাবে। সব থেকে বড় কথা হচ্ছে, আমরা যদি আবারও সবাই একসাথে থাকি, কোনো শত্রুই আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, নতুন মাও পারবে না। তখনই সানায়া বলে, মমকে আর এই বাড়িতে নিয়ে আসার দরকারই নেই। মম যতবারই এই বাড়িতে আসবে ততবারই কোনো কলকাঠি নাড়বে। বৌদিভাই, এবারে তুমি আর মমকে ক্ষমা করবে না, বিশ্বাস করো। আমি তোমাকে বলছি, আমার যতই কষ্ট হোক না কেন, আমার মুখের দিকে তাকিয়েও তুমি মমকে এই বাড়িতে ফিরিয়ে আনবে না। সানায়ার কথা শুনে তখনই বুঝতে পারে শ্রাবণ, যে সত্যি সানায়ার মনটাও এবারে ভেঙে দিয়েছে নতুন মা। একবার সুযোগ পেয়েও সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি। এর মধ্যেই রোহিণী তখন বলে, এই সানায়া, টিভিটা চালা। টিভিটা না চালালে কি করে হবে বলতো? টিভিটা চালা, গিয়ে দেখি আমরা উইনিং মুভমেন্টটা কেমন লাগছে, না হলে কি করে বুঝবো? আর তখনই সানায়া বলে, এক্ষুনি চালাচ্ছি। এর মধ্যেই দেখা যায় যে ওম বারবার করে বলে, আচ্ছা শ্রাবণ, বলছি মল্লার বাবুই তোমার হাতে ওই চেকটা তুলে দিয়েছিল তাই না? শ্রাবণ তখন বলে, হ্যাঁ, অনুষ্কাকে সরিয়ে উনি তো নতুন টাইটেল স্পন্সর হয়েছিলেন, তাই উনি এসেছিলেন চেকটা তুলে দেওয়ার জন্য। তখনই দেখা যায় টিভিটা চালানোর সময় খবরে বলতে থাকে যে একজন ভালো মানুষের এই এই জায়গাটাতে যে এসে পৌঁছাবে সেটা আমরা কেউই ভাবতে পারিনি। অবস্থা যে এরকমটা হবে। উনি কালকেই একটা সঙ্গীত অনুষ্ঠানে গিয়ে বিজয়ীর হাতে চেকও তুলে দেয়। বাড়িতে গিয়ে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে তাকে আর কোনোভাবেই রেস্কিউ করা যায় না, সে চলে গেছে এই পৃথিবী ছেড়ে। আর সেটা হচ্ছে মল্লার বাবু। এই খবরটা দেখার পর শ্রাবণের অবস্থা ভীষণই খারাপ হয়ে যায়। শ্রাবণ বিশ্বাসই করতে পারছে না যে মল্লার বাবু আর নেই। কারণ মল্লার বাবুর সাথে আগের দিন কথা হয়েছিল শ্রাবণের। শ্রাবণ বুঝতে পারিনি এত তাড়াতাড়ি মল্লার বাবু এই পৃথিবী থেকে চলে যাবে। তখনই দাদু বলে, এ কি, মল্লার মারা গেছে? তখনই সানায়া বলে, এটা কি করে সম্ভব? আমরা তো কোনো খবরই পেলাম না, টিভিটা চালালাম বলে জানতে পারলাম। শ্রাবণ তখন বলে, হ্যাঁ, আমিও তো সেটাই দেখছি, এটা কি করে হয়? অন্যদিকে রোহিণী তখন বলে, কি আর করবে, জীবনে কার যে কখন সময় চলে আসে সেটা কি কেউ বলতে পারে? আমার মনে হয় উনি অসুস্থ ছিলেন, না হলে এমনটা হওয়ার তো কথাই নয়। তখনই শ্রাবণ বলে, হ্যাঁ, আমারও সেটাই মনে হচ্ছে। আর মিস্টার ঘোষ, আপনার কি কিছু হচ্ছে? আর তখনই ওম বলে, হ্যাঁ, আমার খুব কষ্ট হচ্ছে জানো তো শ্রাবণ, কিন্তু আমার তো কষ্ট হওয়ার কথা না। ওনাকে যতবারই আমি দেখেছি ততবারই আমার খুব রাগ হতো, কিন্তু এখন বুঝতে পারছি যে আমি একদমই ঠিক কাজ করিনি। মানুষটা এইভাবে পৃথিবী থেকে চলে গেল, আর এখন তো অনুভব আর ঋষিকাও বাইরে রয়েছে।
কিন্তু ওনার মা তো আমাদেরকে কোনো খবর দিল না। দাদু বলে সেটাই তো, আমাদের মনে হয় ওই বাড়িতে একবার যাওয়া উচিত, তাই না? কি বলো নাতবউ? তখনই শ্রাবণ বলে, হ্যাঁ দাদু, সে তো একদমই ঠিক, তবে আমি ভাবছি অন্য একটা কথা। আর তখনই দাদু বলে, কোন কথাটা ভাবছো, আমাদেরকেও বলো, না হলে আমরা বুঝবো কি করে। তখনই ওমকে বলে শ্রাবণ যে, মল্লারবাবু আপনার দাদার মতন, কষ্টটা হচ্ছে এটা স্বাভাবিক একটা ব্যাপার, তবে আরও অনেক কিছু জানার জন্য আপনি রেডি থাকুন মিস্টার ঘোষ। তখনই মিস্টার ঘোষ বলে, কি যে বলছে শ্রাবণ, আমি শ্রাবণের কথা কিছুই বুঝতে পারছি না। এর মধ্যে শ্রাবণ ঘরে গিয়ে কান্নাকাটি করতে থাকে। তখনই দাদু বলে, নাতিবাবু তুমি যাও, শ্রাবণ মায়ের পাশে এ সময় তোমার থাকা উচিত। আমার মনে হয় শ্রাবণের খুব কষ্ট হচ্ছে। আরে বাবা, কষ্ট হবে না কেন? কালকে যে মানুষটার হাত থেকে উপহার নিয়ে আসলো, চেক নিয়ে আসলো, আজকে সেই মানুষটার পৃথিবীতেই নেই, এটা জানার পরে যে কোনো কারোরই কষ্ট হবে। তখনই অমিশা জিজ্ঞেস করে, শ্রাবণ তোমার খারাপ লাগছে আমি বুঝতে পারছি, কিন্তু কি করবে বলো, যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না, তাই তুমি আর এভাবে কান্নাকাটি করো না। শ্রাবণ তখন বলে, পারছি না মিস্টার ঘোষ, নিজেকে সামলাতে পারছি না। উনি আমাকে অনেক হেল্প করেছে, ওনার হেল্প ছাড়া আমি কিছুই করতে পারতাম না। আজকে সেই মানুষটা এই পৃথিবী থেকে চলে গেল, আমি কোনোভাবেই তাকে হেল্প করতে পারলাম না, এটাই আমার খারাপ লাগছে। ওম তখন বলে, তুমি চিন্তা করো না, আমরা যতটা সাধ্য পারবো চেষ্টা করব এখন কিছু করার, ওনার মা তো আছে এখানেই, কিন্তু তুমি দয়া করে শান্ত হও। কিন্তু শ্রাবণ মনে মনে ভাবে এটাই, যে মল্লার বাবু যেটা চেয়েছিল ওম আর রোহিণীর মাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা, সেটা যেভাবেই হোক করতে হবে, কিন্তু ওম কি মেনে নেবে, সেটাই আবার ভাবতে থাকে শ্রাবণ। পরের দিন সকাল হতেই শ্রাবণ তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে গেছে। ওম তো কোনোভাবেই শ্রাবণকে খুঁজে পাচ্ছে না, শ্রাবণ শ্রাবণ বলে ডাকতে থাকে। এরপরে কিচেনে গিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা দিদি, শ্রাবণ আছে? বৃষ্টি তখন বলে, তোমার বউ কোথায় থাকবে সেটা আমি কি করে জানবো ওম, তোমার বউ তো এখন সেলিব্রিটি, এখন এত বড় গানের জগতের মানুষ, আমি কি করে জানবো বলো তো ও কোথায় গেছে? তুমি তো ওর হাজবেন্ড, তুমি যদি জানতে না পারো, আর আমি তোর দিদি যে কিনা এখন পর হয়ে গেছে, সে কি করে জানবে? তখনই ওম বলে, আজকাল দিদির কথাগুলো কেমন যেন টিকলির মতো শোনায়। এরপরে রোহিণী, সানায়া সবাই চলে আসে আর জিজ্ঞেস করে কি হয়েছে। এরপর ওম বলে, দেখ না, দিদিকে জিজ্ঞেস করলাম শ্রাবণ কোথায়, দিদির উত্তরগুলো কেমন যেন টিকলির মতো লাগলো। যাই হোক, সব ঠিক আছে তো, বলছি শ্রাবণ কোথায় জানিস? তখনই দাদু ওপর থেকে নামে আর বলে, নাতিবাবু, নাতবউ তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, আমাকে বলেই গেছে কি একটা দরকারে বেরিয়েছে, ফিরতে নাকি রাত হবে। ওম তখন বলে, সে কি, কোথায় গেল, আমাকেও জানিয়ে পর্যন্ত গেল না। তখনই রোহিণী বলে, গেছে হয়তো কোনো একটা কাজে। দেখ বৌদিভাই আসার আগে আমার মনে হয় আমাদের আয়োজনটা করে ফেলা উচিত। যত যাই হোক না কেন, এটা তো ভুললে চলবে না যে বৌদিভাই অনেক একটা বড় উপহার জিতে নিয়ে এসেছে, প্রাইজ, আর এত বড় একটা সম্মান পেয়েছে, আমরা যদি ওকে সম্মান না দিই কী করে হবে? তখনই ওম বলে, সেটাই দাদু, টাকা পয়সা কিছু ছাড়ো তো, ভালো করে একটু সাজিয়ে দিই। আর তখন তো দাদু রেগে গিয়ে বলে, তাই নাকি, হ্যাঁ আমি কেন দেবো, তোমার বউ 20 লাখ টাকা পেয়েছে, তুমি খরচা করবে। এটা নিয়ে বেশ বাড়িতে খুনসুটি হতে থাকে। আর বৃষ্টি এসব দেখার পর বলে, আমার মেয়েটাকে দূরে পাঠিয়ে দিয়ে তোমরা আনন্দ করছো তো? আর শ্রাবণ, তোকে আমি কখনো ক্ষমা করব না, কখনো না। তুই কিভাবে জোরে পড়ে শেষ হতে পারিস, এবারে আমি সেটাই দেখবো। আর বোঝা যাচ্ছে বৃষ্টিও কিন্তু টিকলির মতোই হয়ে গেছে।